আপনি এরকম লক্ষ্মী বিরোধী দল আর পাবেন যে দুইটা বিরোধী দলই আপনাকে আপাই হয়তো উত্তর দিবে, আমি ছায়া তার বাজেট বলবো না। দিয়েছে না, আমি বলতেছি আপনাকে ছায়া বাজেট দিয়ে সহযোগিতা করছে, True. তাই না? এবং দেখেন ছায়া বাজেটে কি, আপনি যদি জামায়াত ইসলামীর যে বাজেট, এনসিবির বাজেট আর সরকারের যেটা সরকারের বাজেট আর এই দুটা ছায়া বাজেট যদি মেলান, টোটাল বাজেটের প্রস্তাবে 90,000 থেকে 1 লাখ কোটি টাকার কোটি একটা টাকার পার্থক্য। difference খুব আছে। বড় না, Difference এটা খুব বেশি বড় পার্থক্য না, কিন্তু পার্থক্য আছে দৃষ্টিভঙ্গিতে, পদ্ধতিতে, যে আপনি কিভাবে এক্সিকিউট করবেন সেটার অনেকগুলো রোডম্যাপ 3টা বাজেটে যদি তুলনা করি আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমাদের মূল আপত্তিটা তো, আমরা যদি 9 লক্ষ কোটি টাকা, কেন আমাদের যদি সামর্থ্য থাকে 30 লক্ষ কোটি টাকার বাজেট দেওয়াতে, আমরা তো আনন্দিত। True. প্রশ্নটা হচ্ছে যে আমরা এটা এই মুহূর্তে আমাদের সক্ষমতা আছে কিনা, এবং বিশেষত এক্সিকিউট করার প্রাতিষ্ঠানিক শক্তি আমাদের আছে কিনা। আমাদের প্রতিষ্ঠানগুলো তো অত্যন্ত নাজুক অবস্থা মানে পার করছে এই মুহূর্তে, এখানেই আমাদের প্রশ্ন। এবং বিরোধী দল যদি সরকারের বাজেটের সমালোচনা করে, এটাকে পজিটিভলি নেওয়া উচিত, কারণ এর মানে হচ্ছে যে বিরোধী দল আপনাকে আগে থেকে, আপনি ওই যে একটা কথা আছে যে ব্যাংক ফেল করবে, অমুক ব্যাংকটা ফেল করবে, এই কথাটা যদি কেউ আগে থেকে বলে, তাহলে দুটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে যে সবাই ভয়ে ওই ব্যাংকের গ্রাহকেরা দৌড়ে গিয়ে ব্যাংক থেকে টাকা উঠায় আসলেই ওটাকে ফেল করাই দিল। আরেকটা হচ্ছে যখন আমি আগে থেকে হুইসেল ব্লোয়িং করলাম, তখন ওই ব্যাংকের কর্তৃপক্ষ কিছু প্রিভেন্টিভ মেজার নিল ওই ফলটা আটকানোর জন্য। ফলে সরকারকে এই যে আগে থেকে আমরা বাজেট ঘোষণার প্রথম দিন থেকে, আর বাজেটটা তো আপনি পেশ করলেন পরশু, কিন্তু কি ধরনের বাজেট হতে যাচ্ছে এটা নিয়ে লম্বা মাসখানেক আলোচনা হয়েছে, ফলে সবার একটা আইডিয়া ছিল, সবার একটা আইডিয়া ছিল না। ফলে সেইখান থেকে এটাকে পজিটিভলি নিতে হবে। কিন্তু ধরেন, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীকে কারা এগুলো এইসব বিষয়ে ব্রিফ করেন। আজকে উনি কক্সবাজার না চিটাগাঙে গিয়ে বললেন না যে কক্সবাজারে যে মদ এবং সিগারেটের দাম বাড়ানো হয়েছে দেখে বিরোধী দল ক্ষিপ্ত হয়েছে। এটা কি আপনি, এনসিপি একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে, আপনি আজকে সমস্ত পত্রিকায় দেখেন, জামায়াত ইসলামী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখেন, কোথাও কি এই কথাটা বলা হয়েছে? কোথায় আমাদের আপত্তি সেটা আমরা খুব স্পেসিফিকভাবে বলেছি। তাহলে উনি এরকম একটা হালকা কথা বলে তো উনার কাছে আমাদের যে প্রত্যাশা সেটা একটা নষ্ট হয়, যে মদ এবং সিগারেটের দাম বাড়ানো হয়েছে বলে ওদের অসুবিধা। আমাদের অসুবিধা এখানে না, ডেফিনেটলি এখানে না। আমাদের অসুবিধা হচ্ছে বা আমাদের আপত্তিটা হচ্ছে যে আপনি জীবনযাত্রা ব্যয় কমাতে চাচ্ছেন, জনগণের স্বস্তি দিতে চাচ্ছেন, কিন্তু যে পদ্ধতিতে বাজেটটা এক্সিকিউট করতে যাবেন সেটা তাদের উপর চাপ বাড়াতে পারে। যেমন আমি দুটো উদাহরণ দিই এই পর্যায়ে। একটা হচ্ছে আপনি পে স্কেল, এই পে স্কেলের ফলে ইনফ্লেশন বাড়তে পারে, এবং অর্থমন্ত্রী যেটা বলেছেন গতকালকে যে দুর্নীতি যেন তারা না করে, এই জন্য আমরা এটা করলাম, তা পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া হলো যে তারা দুর্নীতি করে। আর এটা হলো সেটা স্বীকারের আর অস্বীকারের কিছু নেই, সেটা প্রতিষ্ঠিত। ওকে, এখন আপনি বলেন যে বেতন বাড়ালাম এই জন্য, পে স্কেল বাড়িয়ে দিলাম এই জন্য ওরা বা আমলারা দুর্নীতি করবে না, এটা কি আপনার কাছে মনে হয় যে সঠিক একটা অবস্থা? না, আমার কাছে মনে হয় না। তাদের দুর্নীতির কারণ হচ্ছে, আপনি যদি দুর্নীতি ঠেকানো যদি উদ্দেশ্য হয়, কিন্তু আবার সরকার এটাও কিন্তু বলছে যে দুইটা তিনটা বাস্তবতা দেখেন। এই পে স্কেলের যেহেতু আলোচনাটা তুললেন, পে স্কেলটা কিন্তু এই সরকার দেয়নি, পে স্কেলটা তো অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছে। আবার এই সরকার ওই ব্লিডিংটা কমানোর জন্য কিন্তু এটা 3টা উইন্ডো নিয়েছে, রাইট, 3 ইয়ার্স উইন্ডো। তো সেইটাও তো আবার সরকার, অসুবিধা নাই, মানে পে স্কেল সরকারি কর্মচারীদেরকে তো আমরা বঞ্চিত করতে চাই না। আপনি পে স্কেল বাড়াচ্ছেন, এখানে বক্তব্য না। বক্তব্যটা হচ্ছে যদি দুর্নীতি কার্ভ করা আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার দুদককে শক্তিশালী করতে হবে, প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে। এই যে দেখেন, এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রেভিনিউ কালেকশন নিয়ে। তো রেভিনিউ কালেকশন করবে আপনার এনবিআরকে শক্তিশালী করাটা এবং তার যে সেপারেশন। আপনি প্রথমে অনেক কিছু বললেন না, করবেন না, আপনি অধ্যাদেশগুলো বাতিল করে দিলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর এর কর্মকর্তারা আনরেস্ট করলো, সব হলো। পরে যখন আইএমএফ চাপ দিল, তখন এখন আপনি আবার বলছেন যে এখন আপনি রাজি হয়েছেন যে হ্যাঁ, এনবিআর আমরা নীতি আর ব্যবস্থাপনা আলাদা করব। আচ্ছা, একটা জিনিস এই বাজেটের খুব অ্যালার্মিং, এটাই আমি শুধু এই পর্যায়ে বলি। দেখবেন যে যার আয় কম, আমরা কিন্তু বলেছি যে প্রত্যক্ষ আয়ের উপর আপনি ফোকাস করেন বেশি, ট্যাক্সিংটা ওখান থেকে বাড়ান, কারণ পরোক্ষ করের বোঝাটা জনগণের উপর বেশি আসে। এখন যার আয় কম তাকে দিতে হবে আয়কর বেশি। যেমন ধরেন যার মাসিক আয় 35,000 কোটি টাকা, সরি 35,000 টাকা, যার মাসিক আয় 35,000 টাকা, তাকে তার আয়কর বাড়ছে ইয়ারলি 50%। যার 60,000 টাকা তার বাড়ছে 20 থেকে 25%। আচ্ছা, যার 1 লাখ টাকার মতো তার বাড়ছে 15 to 20%, আর যার 2 লক্ষ টাকার বেশি তার বাড়ছে 10%। অথচ উল্টোটাই হওয়ার কথা ছিল। কিন্তু এখন এটা কি হলো, যারা ধরেন 35,000 টাকা মাসিক বেতন, কোন রেঞ্জের, যারা একটু নিম্ন মধ্যবিত্ত তাদের উপর আপনার এই যে চাপটা 50% বৃদ্ধি পাচ্ছে। মানে আগে যদি মাসে আপনার 420 টাকা পড়তো আয়কর, এখন 620 টাকা, 200 টাকা বাড়ছে, মানে প্রায় 50% বাড়ছে। এটা তো তার, এবং ইয়ারলি কত হয়ে দাঁড়াচ্ছে জিনিসটা। এটা কিন্তু তার জন্য, কিন্তু তার কি প্রকৃত আয় বলতে আমরা যেটা বুঝি সেটা কি বাড়ছে? 35,000 টাকা সাধারণত বেসরকারি ছোট চাকরি যারা, তাদের, তাহলে তার কিন্তু প্রকৃত আয় বাড়ে নাই, কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। এবং এইটা আবার আরেকটা ঘানি, মানে তার বাড়তি একটা জিনিস অ্যাড হলো। ফলে এইখানে কিন্তু এই চাপগুলো আছে, এবং এই চাপগুলোর একটা ইমিডিয়েট ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে পড়বে। ফলে আপনার উদ্দেশ্যটা ব্যাহত হতে পারে এই পাকে চক্রে। তাছাড়া আরেকটা জিনিস হলো, যখন আপনি ঋণে যাচ্ছেন, ঋণের একটা এই ব্যাপারটা হচ্ছে, ঋণ তো সুদ দিতে হবে,
এবার দেখেন এই বাজেটই তো কত 14 টাকা মনে 100 টাকার মধ্যে 14 টাকা সুদ পরিশোধের ব্যাপার আছে। আচ্ছা, তাহলে আপনি 1 লাখ কোটি টাকা প্লাস সুদ আপনাকে সুদ দিতে হবে। আপনি তার মানে ঋণ করবেন, সুদ দিতে হবে, সুদ পরিশোধ করার জন্য আবার ঋণ করতে হবে, আবার সেই ঋণের সুদ হবে।